সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আমাদের পরিবারে আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও শিশু। আমাদের শিশুরা নানা সময় নানা রকমের শারীরিক সমস্যায় ভোগেন। তার মধ্যে এখন পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন রকমের সার্জিক্যাল সমস্যা। আজ আমরা কথা বলবো শিশুদের জন্মগত ত্রুটি, ঠোঁট ও তালু কাটা। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বি.কে দাস বিজয়, শিশু কিশোর প্লাস্টিক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, এভার কেয়ার হাসপাতাল ও নিউ লাইফ হাসপাতাল। দর্শক, এই মুহূর্তে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারাও আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত হতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করার মাধ্যমে এবং জেনে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আছি, ভালো আছি। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, শিশুরা তো বিভিন্ন রকমের সার্জিক্যাল সমস্যায় ভুগছেন এবং আমরা আজকে এই সার্জিক্যাল সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। শুরুতেই জানতে চাই যে শিশুরা মুখমণ্ডলের কি ধরনের সার্জিক্যাল সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন? সার্জিক্যাল সমস্যা বলতে তো ব্যাপক বুঝি, কিন্তু আমরা সার্জিক্যাল কিছু সমস্যা আছে জন্মগত, কিছু আছে জন্মের পরবর্তীতে দুর্ঘটনা বা অন্যান্য রোগের কারণে হয়ে থাকে। তো আমি কথা বলবো জন্মগত ত্রুটি নিয়ে। জন্মগত মুখমণ্ডল বলতে তো মুখমণ্ডলও বিরাট অংশ, শরীরের সে কপাল থেকে আরম্ভ করে কান, নাক, চোখে কিছু সমস্যা হইতে পারে। জন্মগত চোখে যেমন নিচের বা উপরের পাতা ঠিকমতো অসম্পূর্ণ থাকে, চোখেও সমস্যা থাকে। কানেও অনেক সময় কান বাঁকা থাকে, কান ছোট থাকে, কান অসম্পূর্ণ থাকে, কান হয় না কারো। তারপর নাকের মধ্যে নাক কাটা থাকে, নাক বাঁকা থাকে, নাকের মাঝখানে হাঁটা হয় না। দেখা যাচ্ছে নাক, হ্যাঁ, কানের বিভিন্ন সমস্যা। আর তাছাড়া যেটা হইতে পারে ঠোঁট আর তালু। ঠোঁটের মধ্যে ঠোঁট কাটা, সামনেও কাটা থাকতে, ঠোঁটের পাশেও কাটা থাকতে, ঠোঁটের বেনি অংশ কাটাও থাকে। তার মুখের ভিতরে আমরা কোথাও হয়তো টাকরা বলে, কোথাও উপরের চালি বলে, আর আমরা সাধারণ শুদ্ধ বাংলায় এটা বলি মুখের তালু। মুখের তালুটা কাটা বা ফাঁকা থাকতে পারে। স্যার, আমরা যে বিষয়টা জানলাম যে জন্মগত ত্রুটির মধ্যে ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে আপনাদের কাছে আসেন। এই ঠোঁট কাটা এবং তালু কাটার পেছনের কারণ কি? বাচ্চাদের কেন এই সমস্যাগুলো হচ্ছে? আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে আমাদের কারণটা অজানা। আচ্ছা। হুম, জি স্যার। অধিকাংশ ক্ষেত্রে কারণটা, তবে কিছু ক্ষেত্রে তাদের মায়েদের পুষ্টি, পরিবেশ দূষণ, মায়েদের অপুষ্টি, পরিবেশ দূষণ, তেজস্ক্রিয়তা, বিভিন্ন মাল্টিফ্যাক্টোরিয়াল বলি, কিছু বংশগত, কিছু জিনগত, কিছু একই বংশের বিয়ে ইত্যাদি নানা কারণে হইতে পারে। স্যার, আমরা কারণ সম্পর্কেও জানলাম যে কেন ঠোঁট কাটা বা তালু কাটার সমস্যা নিয়ে শিশুরা জন্মগ্রহণ করছেন। আমরা ঠোঁট কাটা বা তালু কাটার সমস্যা যখন আসে, আমরা জানি যে অনেকের মধ্যে নানা রকমের ভ্রান্ত ধারণা আছে। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে গেলে ঠোঁট কাটা, তালু কাটার সমস্যায় অনাগত সন্তান ভুগতে পারেন। মায়েদেরও বিভিন্নভাবে কিন্তু দোষারোপ করা হয়। এই বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক? এইটা হলো একদম ভ্রান্ত ধারণা, ভুল ধারণা বলবো আমি। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সাথে এর কোনো সম্পর্ক নাই। মায়ের চলাফেরা, মায়ের কীভাবে চলবে, মাথার চুল ছেড়ে দিয়ে চলবে না কীভাবে চলবে, এটা তার মায়ের ব্যাপার। কিন্তু এটার সাথে অনাগত সন্তানের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে, হ্যাঁ সম্পর্ক আছে মায়ের চলাফেরার সাথে, না মায়ের স্বাস্থ্যের সাথে। শুধু মায়ের স্বাস্থ্য না, জন্ম নেওয়ার আগে আমি সবসময় একটা কথা বলি যে পরিকল্পিত গর্ভধারণের আগে থেকে মা সুস্বাস্থ্য কিনা, মায়ের শুধু মা না, বাপও সুস্বাস্থ্য ছিল কিনা, বাপের কোনো রকম নেশা ছিল কিনা, শারীরিকভাবে তারা সুস্থ কিনা। দুইজনের সুস্থ থাকতে হবে। এবং আগের থেকেই তাদের বিভিন্ন রকম নেশা পরিহার করতে হবে। নেশা পরিহার না করলে তাদের যে ছেলেদের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণু, এগুলা কিন্তু অসম্পূর্ণ থাকে, ত্রুটিপূর্ণ থাকে। তো এই জন্য পরিকল্পিত গর্ভধারণ করলে তাহলে এই ধরনের ত্রুটিগুলা কম হয়। তারপর গর্ভধারণ হয়ে গেল, গর্ভধারণ হওয়ার পরে নিয়মিত চেক আপ, এবং প্রথম 3 মাস আমরা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। আচ্ছা। কারণ অনেক সময় আমরা একটা ভ্রান্ত ধারণা আছে, কবিরাজি ওষুধ খাইলে হয়তো বুঝি ভালো থাকবে, হোমিওপ্যাথিক ওষুধ খাইলে ভালো থাকবে, কিন্তু এইসব ওষুধে কী আছে আমরা আসলে জানি না ঠিক মতো। তো না জানার কারণে যেটা হয়, এইসব ওষুধের কারণে প্রথম 3 মাসে যে বাচ্চাটা পরিপূর্ণতা পায়, সেই পরিপূর্ণতা ঠিকমতো পাবে না,
তখন বিভিন্ন রকম শুধু ঠোঁট কাটা তালু কাটা না, অন্যান্য অনেক জন্মগত ত্রুটি হইতে পারে। মানে এটা দেখা যাচ্ছে যে মায়ের শারীরিক সুস্থতার উপরে কিন্তু শিশুর একদম অনেকটাই সুস্থতা নির্ভর করছে। একদম। স্যার, ঠোঁট কাটার সমস্যা নিয়ে যখন একজন শিশু জন্মগত ত্রুটি নিয়ে আসেন ঠোঁট কাটার, তখন কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আচ্ছা, জন্মগত ত্রুটি যে শুধু ঠোঁট কাটা না, যে কোনো জন্মগত ত্রুটি নিয়ে আসলে চিকিৎসাটা জন্মের পর পরে শুরু করতে হবে। সেটা কিরকম? আর জন্মের পরেই, আর আমি আরেকটা কথা বলি এখানে, সবসময় জন্মের পর পরেই বাচ্চার স্বাভাবিক ছিদ্রপথ, প্রাকৃতিক ছিদ্রপথ, এগুলো দেখে নিতে হবে। চোখ তো আমরা দেখা যাচ্ছে চোখ কান আছে কিনা, নাকে ছিদ্র ঠিক আছে কিনা, মুখ তো বাহ্যিকভাবে বোঝা যায়, কিন্তু মুখ গহ্বরটা আমাদের দেখতে হবে, মুখের ভিতর টাকটাটা ঠিক বা তালুটা ঠিক আছে কিনা, প্রস্রাবের জায়গাটা ঠিক আছে কিনা, মলদারটা ঠিক আছে কিনা, ঠিকমতো পায়খানা করে কিনা। এরপর আসি আমরা, দেখলাম এখন আমরা ঠোঁট কাটাতেই আসি। ঠোঁট কাটা আসলে আমাদের তার পুষ্টিটা, যে সে ঠিকমতো বাচ্চাকে ঠিকমতো খাওয়াইতে হবে। বাচ্চা মায়ের দুধটাই উৎকৃষ্ট, মায়ের দুধ মায়ের দুধ মায়ের দুধ, মায়ের দুধের কোনো বিকল্প নাই। ঠোঁট কাটা দেখলেই আমরা ভয় পাই যে মুখে মায়ের দুধ কীভাবে খাওয়াবে, বা টাকরা কাটা থাকলে আমাদের অনেক ডাক্তারদের ভুল ধারণা যে মায়ের দুধ খেতে গেলে, দুধ শুষতে গেলে যদি ফাঁকটা আরও বড় হয়ে যায়, কিন্তু এই ধরনের কোনো ঘটনায় না। মায়ের বুকে দিতে হবে বাচ্চাকে, বুকে দুধ শুষতেই হবে। শুষলে দুইটা সুবিধা, একটা হইলো হয়তো সে বাচ্চা ঠিকমতো পাবে না, না পাইলে কোনো অসুবিধা নেই, মায়ের দুধের পরিমাণ বাড়বে। দুধের পরিমাণ বাড়লে সেই দুধটা আমরা মেশিনে বা হাতে করে কোনো বাটিতে নিয়ে সেটা ফিডার করে ওই বাচ্চাকে খাওয়ানো যাবে। এটা ঠোঁট কাটা থাকুক আর তাকটা কাটা থাকুক। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো বাচ্চার পুষ্টিটা ঠিক থাকতে হবে, এবং পুষ্টি ঠিক থাকার জন্য এই ধরনের বাচ্চাদেরকে খাওয়ার একটা বিশেষ পজিশন বলি বা বিশেষ অবস্থা, সেটা হলো শরীর থেকে এবার 45 ডিগ্রি বা তারও বেশি কোণে, এই মাটি থেকে এই কোণটা, এই যে এখান থেকে যে এটা হচ্ছে কমপক্ষে 45 ডিগ্রি অথবা তারও বেশি একটু উপরে করে বাচ্চাকে খাওয়াবে। খাওয়ালে যেটা হবে, আর খাওয়াটার সময় খেয়াল রাখতে হবে দুধটা বাচ্চার জিভের গোড়ায় যেন পড়ে, তখন বাচ্চাটা খেলে সরাসরি পাকস্থলিতে আসবে, ফুসফুসে আসবে না। আর খাওয়ানোর একটু পর পরেই বাচ্চাকে কাঁধে নিয়ে ঢেকুর তোলাইতে হবে। খাবারেরও একটা নিয়ম আছে। হ্যাঁ, খাওয়ানোর একটু ঢেকুর তোলাইলে এই বাচ্চাগুলো সাধারণত খাওয়ার সাথে অনেক বাতাস খেয়ে ফেলে, ওই বাতাসটা বমি করে ফুসফুসে আসলে সে নিউমোনিয়া ধরে মারা যেতে পারে, এবং ঘন ঘন নিউমোনিয়া হলে ঘন ঘন ফুসফুসে কান পাকতে পারে, অনেক সমস্যা হতে পারে। তাহলে আমরা যদি ঠিকমতো পজিশনে খাওয়াইতে পারি, তাইলে আর ওই বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। ঠোঁট কাটা বা তালু কাটার সমস্যা নিয়ে যখন শিশুরা ভুগছেন, তাদের মায়েদের খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, এবং খাবারেরও কিছু ধরনের কথা আপনি কিছু বলছিলেন, যে পোস্টারটা কিভাবে থাকতে হবে, পোস্টারটা যে পজিশন, বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণার কথা আপনি বলছিলেন, এবং ঠোঁট কাটা বা তালু কাটার বাচ্চাদের কিভাবে খাওয়াতে হবে মায়েদের, সে বিষয়ে আপনি কিন্তু বলছিলেন। একটু জানতে চাই যে ঠোঁট এবং তালু কাটার সমস্যা নিয়ে যখন শিশুরা ভোগেন, এই ধরনের শিশুদের অপারেশনের কোনো প্রয়োজন আছে কিনা, বা কোনো জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা চিকিৎসা গ্রহণ না করলে? চিকিৎসা গ্রহণ না করলে তো অবশ্যই জটিলতা আছে। প্রথম জটিলতা যা তার ঠোঁট কাটা আছে, ঠোঁট কাটা দেখলেই তো স্বাভাবিক সে একটা অস্বাভাবিক, সে সমাজে চলাফেরায় স্কুলে আসা যাওয়া, এটা তো একটা বিরাট ঝামেলা, দেখতে অসুন্দর। আর টাকটা কাটা বা তালু কাটা থাকলে সে খাওয়া দাওয়ায় অসুবিধা করবে, আর ঘন ঘন শ্বাসযন্ত্রের ইনফেকশন বা প্রদাহে ভুগবে, নিউমোনিয়া জাতীয় খারাপ রোগও হইতে পারে, এবং তাদের অপুষ্টিতে ভুগবে যদি ঠিকমতো চিকিৎসা না হয়, এবং অসময়ে মারাও যেতে পারে। স্যার, একটু জানতে চাই যে জটিলতার কথা কিন্তু আপনি বলছিলেন, যে ফুসফুসের জটিলতা, কানের জটিলতার কথা আপনি বলছিলেন। অপারেশনের করতে হলেও অপারেশন ঠিক কখন প্রয়োজন? আমরা সাধারণভাবে একটা কথা বলি, রুল অফ 10, অর্থাৎ সাধারণত 10 সপ্তাহ বয়সে ঠোঁট, ওই সময় তার ওজন হইতে হবে 10 পাউন্ড, 10 সপ্তাহে 10 পাউন্ড, এবং হিমোগ্লোবিন 10%। আর টাকরা বা তালুর ক্ষেত্রে বলি 10 কেজি ওজন, 10 মাস বয়স, এবং 10 গ্রাম হিমোগ্লোবিন। ইউজুয়ালি আমরা যদি এই নিয়মটা যদি আমরা কমনলি ফলো করি, তাহলে কোনো অসুবিধা নেই। আমরা এই নিয়মে মোটামুটি অপারেশন করে থাকি। আপনি একটা নিয়মের কথা বলছেন, যে কোন বয়সে তালু কাটার অপারেশন এবং ঠোঁট কাটার অপারেশন, এবং এটাতেও তার পুষ্টি ঠিক মতো থাকতে হবে, কারণ এটা জরুরি অপারেশন না, এটা নিয়মিত অপারেশন। তো নিয়মিত অপারেশনের জন্য যদি
এই পুষ্টি যদি ঠিক না থাকে তাহলে অপারেশনের পরবর্তীতে অনেক জটিলতা হয় এবং অনেক সময় তাকে আমরা সাধারণত বেহুশ করে অপারেশন করা হয়। সাধারণত এটা বেহুশ করে অপারেশন হয়, বেহুশের সময় তার হুঁশ ঠিকমতো নাও আসতে পারে, আসলেও পরবর্তী দেখা যায় অনেক রকম ঘাটা ঠিকমতো শুকাচ্ছে না, ইনফেকশন হচ্ছে, অনেক জটিলতা হয়। তো শরীরটা আমরা যদি তাকে সঠিক ওজনে, তার জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা কোনো অসুখ না থাকা অবস্থায় সুস্থ শরীরে আমরা অপারেশন করি, তখন সেই অপারেশনের পরবর্তীতে আমরা রেজাল্টটাও খুব ভালো পাই। স্যার আপনি কিন্তু খুব সুন্দর করে বললেন যে ওজনটা ঠিক কতটুকু থাকা উচিত, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক কতটুকু থাকলে এবং কোন বয়সে ঠোঁটকাটা তালুকাটার একটা শিশুর অপারেশন করছেন আপনারা, এবং অপারেশন না করলে কি ধরনের জটিলতা হতে পারে। দেখা যায় যে মায়েদের এই অপারেশন পরবর্তী একটা প্রশ্ন থাকে যে অপারেশন করলো তার বাচ্চাকে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো চলাফেরা করতে পারবে কিনা, খাবার খেতে পারবে কিনা, কথা বলতে পারবে কিনা। এই বিষয়ে স্যার আমি জানবো, একজন দর্শক আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, নাম বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের যে তালুকাটা হয়েছিল, তো আমার বড় ছেলেরও তালুকাটা হয়েছিল। হ্যাঁ, মেয়ের ছেলে 14 বছর চলতেছে, আর মেয়ে আবার হয়েছে 1.5 বছরের। 1.5 বছর বয়স। 1.5 বছর করাইছি আমি। 1.5 বছর করাইছেন? এই যে 1.5 বছর করাইছি। বাচ্চা কিন্তু জন্মের পরেই 2 মাস পর থেকে পেটের ব্যথা যখন শুরু হয়েছে, ওই পেটের ব্যথাটাই ভালো করতে পারি না। কিছুদিন ভালো থাকে, কিছুদিন পরে আবার টিকার মাত্রার পরে গ্যাসের ওষুধ খাওয়ায় রাখি, আর অ্যালজিন সিরাপ খাওয়ায় রাখি ব্যথাটা উঠলে। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা কি বলেন, আপনি কি জানতে চাচ্ছেন? প্রশ্নটা এই যে পেটের ব্যথাটা, আর পানি আচ্ছা। খাইতে গেলে পানিটা ভালো করে খাইতে পারে না। পানিটা খাইতে গেলে জিব্রাটা বাইকের গড়গড় করে পানি খায়। দর্শক আপনার প্রশ্নটি হচ্ছে আপনার শিশুর তালুকাটার অপারেশন হয়েছে এবং এখন তার পেট ব্যথা হচ্ছে। স্যার যে বিষয়টি জানতে চাচ্ছিল যে তার বাচ্চার হচ্ছে ছোটখাটো ওটা আস্তে তালুকাটার আস্তে অপারেশন হয়েছে। অবশ্যই। এখন বয়স কত আপনার বাচ্চার? কেটে গেছে স্যার। ও, আচ্ছা, সে আপনি খেতে পারবে, ভয়ের কিছু নাই। এটা আস্তে আস্তে এই যিনি অপারেশন করছেন ওনার কাছে যান, উনি যদি কোনো খাওয়ার অসুবিধা থাকে উনি বলবেন, তারপর আপনি খাইয়ে, বাচ্চা কোনো অসুবিধা হবে না খেতে। তালুকাটা বা ঠোঁট কাটার যে অপারেশনের পরবর্তীতে একটা শিশু সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে যদি সময়মতো অপারেশন করে। ঠোঁটের সময়টা বলছি, ঠোঁট একটু পরেও করা যায়। আর বিশেষ করে স্কুলে যাওয়ার আগে যদি আমরা সব কমপ্লিট করি, আর মুখের অপারেশনটা, বিশেষ তালুর অপারেশনটা আমরা 1.5 বছর বয়সের আগে কথা করে ফেলি, তাহলে সে একদম 8-10টা বাচ্চার মধ্যে স্বাভাবিক কথা বলবে, স্বাভাবিকভাবে চলে আসবে এবং স্বাভাবিক জীবন আসবে এবং সে একদম স্বাভাবিকভাবে লেখাপড়া করে অনেক ভালো করবে। এমন আমার এক বন্ধু ঠোঁট কাটা ছিল, আজ ভালোই আছে। সুস্থ স্বাভাবিক হ্যাঁ, জীবনে সুস্থ ফিরে এবং এসেছে। ডাক্তার, আমার বন্ধু মানে ডাক্তার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো এই অবস্থা স্বাভাবিক। কিন্তু যদি অপারেশন না করে তাইলে কি হবে, সে কথা বলতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, সে তখন হয়ে যাবে নিজের প্রতি নিজের বোঝা হয়ে যাবে, সংসারের বোঝা, পরিবারের বোঝা এবং শেষ পর্যন্ত জাতির বোঝা। আর এই রুগীগুলোকে অপারেশন একবার করে ফেললাম এটাই শেষ না, অনেক সময় ফলো আপে থাকতে হয়, আমাদের তত্ত্বাবধানে থাকতে হয় এবং আমরা বলি প্রায় 20 বছর বয়স পর্যন্ত। কারণ তাদের আমরা ঠোঁট করলাম, টাকটা করলাম, তার মাড়ি থাকে, দাঁতের মাড়ি থাকে, দাঁত থাকে, দাঁতে ডাক্তাররা তখন দাঁতগুলো দেখা যায় ও এলোমেলো থাকে, দাঁত উপরের ঠোঁট নিচের ঠোঁট একটু অসামঞ্জস্য থাকে, এগুলো সব কিছু ঠিক করা যায়, কিন্তু আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। আমরা তত্ত্বাবধানে কিছু আমি করব, কিছু আমার সাথে যারা আছে ইএনটি সার্জন নিয়ে করি, কিছু বিশেষ করে ম্যাক্সিলোফেশিয়াল এবং অর্থোডন্টিস্ট, আমাদের একটা টিম ওয়ার্ক, আমাদের সাথে আছে স্পিচ থেরাপিস্ট এবং সবার জন্য একটা সুখবর জানাচ্ছি, সেটা হলো আমি নিউ লাইফ হাসপাতালে এই রুগীগুলোকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করি আমেরিকান একটা সাহায্য সংস্থা স্মাইল 10-এর সহায়তায়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা বললেন যে যদি অপারেশন না করে কি ধরনের জটিলতা হচ্ছে, এবং আরেকটি আমাদের আশার কথা বলছেন যে নিউ লাইফ হসপিটালে আপনি কিন্তু এই চিকিৎসাটা দিচ্ছেন এবং বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে এই অপারেশন সেবাটা চালু আছে নিউ লাইফ হসপিটালে। স্যার আমি একটু ফলো আপের বিষয়ে জানতে চাই যে ফলো আপটা আপনি বলছেন খুবই গুরুত্বপূর্ণ। অপারেশন পরবর্তী ফলো আপটা ঠিক কতদিন করা উচিত? আমরা অপারেশন করে অপারেশনের পরে 2 থেকে 3 সপ্তাহ পরে একটা ফলো আপ দিই, তারপর আস্তে আস্তে এটা 3 বছর 4 বছর, অনেক সময় 20 বছর বয়স পর্যন্ত আমাদের ফলো আপে থাকতে হয়। কারণ কোনটাতে কোন সময় কোন অসামঞ্জস্য দেখা যায়, এটা আমার শরীরের কাপড় না,
যে আমরা একটা জামা সেলাই করে নিলাম, জামা সেটা খোলে দর্জি সেলাই করে নিল, কোনোখান থেকে একটু টাইট হয়ে গেল বা একটু লুজ হয়ে গেল, সে একবার ঠিক করে দিল, বাস আমরা কাপড় ছেঁড়া পর্যন্ত আমরা চললো। কিন্তু এই মানুষের শরীর বাড়ার সাথে সাথে গঠন প্রক্রিয়ার সাথে অনেক কিছু অসামঞ্জস্য হয়ে যায়। আমরা যত সুন্দর করে কাজ করি না কেন, যার হাতে করি না, দেশে বিদেশে, কিন্তু এগুলাকে কিন্তু পরবর্তীতে আবার ঠিক করতে হয়, করা যায়। বুঝতে পেরেছি। স্যার, একটু ফলাফল সম্পর্কে জানি যে অপারেশন পরবর্তীতে জটিলতা ছাড়াও এমনি সাকসেস রেট কেমন বা ফলাফলটা কেমন? এটা তো ফলাফল খুব সুন্দর ফলাফল, যা এটা মানে কোনো অপারেশন পরবর্তী কোনো জটিলতা হচ্ছে কিনা বা আবারও তাদের অপারেশন করার কোনো প্রয়োজন হচ্ছে কিনা? জটিলতা হলে যেমন আমরা টাকা অপারেশন করি বা তালু অপারেশন করি, এটা অনেক সময় একটু ছিদ্র হয়, আবার সেটা ঠিক করা যায়। ঠোঁট অপারেশন করার পর একটু বাঁকা হয়, আবার ঠিক করা যায়। নাক অপারেশন করার পর নাকের মধ্যে পর্দা বাঁকা হয় বা কিছু হয়, এগুলো সব অপারেশন নিয়ে কোনো সমস্যা নেই। এইটা এমন একটা অপারেশন যেটা 100% সুন্দর করা যায় বাচ্চাকে। স্যার, খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেলাম। এবং অপারেশন পরবর্তী মাকে তার শিশুর প্রতি বাড়তি কোনো সতর্কতা বা যত্ন নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। বিশেষ অপারেশনের প্রথম 2-3 সপ্তাহ, 2-3 সপ্তাহ, প্রথম 3-4 সপ্তাহ, যেমন ঠোঁট অপারেশন করলে ঠোঁটে যেন কোনো ব্যথা না পায়। ব্যথা পেলে ঠোঁট অপারেশনটা আপনার জায়গা খুলে যেতে পারে। ঠোঁটা যদি অপারেশনের জায়গাটা যদি খুলে যায় বা ছেড়ে যায় বা ব্যথা পায়, তখন আমরা পরবর্তীতে যখন অপারেশন করবো অত সুন্দর করতে পারি না আমরা। কারণ খেয়াল রাখতে হবে, আমরা যে ঠোঁটের যে মাংসগুলো আছে, চামড়া এবং ঠোঁটের যে মাংস বা এগুলা সব ইউনিক, শরীরে অন্য কোথায়ও আর নাই। তো আমরা এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, যদি এখানে কোনো রকম অপারেশন করতে যে যদি আমরা কোনো নষ্ট করে ফেলি, আমরা অনেক সময় সার্জনদের হাতে অনেক সময় নষ্ট হয়ে যায়, যিনি অপারেশন ঠিকমতো জানে না। অনেকে দেখা যায় যে অন্য সার্জনের মতো এটাকে সোজা ভাইবা নিয়ে কাইটে ছেঁড়া জোড়া লাগিয়ে ফেললেন। জোড়া লাগে ঠিকই, কিন্তু ঠোঁটটা, এই যে আমাদের ঠোঁটের মধ্যে একটা ঢেউ খেলানো থাকে, ঠোঁটের এই যে দুইটা অংশ একটু উপরে থাকে, ইত্যাদি অনেক কিছু থাকে। নিচের ঠোঁটটা একটু বড় থাকে বা উপরে ঠোঁটটা একটু বড় থাকলেও, যে থাকলে একটা ঠোঁটের সামঞ্জস্য, এই সামঞ্জস্য রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু অপারেশন করলে হবে না, অপারেশনের সময় আমরা এটা চিন্তা করে সামঞ্জস্যটা রক্ষা করা। আর অপারেশনের পরপরই যদি মা যদি অসাবধান থাকে, পড়ে যায়, খুলে গেলে আমরা পরবর্তীতে অপারেশনের সময় সেই সামঞ্জস্য ঠিকমতো রাখতে পারি না। আবার টাকা অপারেশনের ক্ষেত্রে অনেক সময় করে মারা বাচ্চারাতে কলম্বা এবং শক্ত কিছু দিয়ে রাখে, চকলেট দেয়, ললিপপ দেয়, এগুলো খেতে যাইয়া ভিতরে একটা গুঁতা খেয়ে বাস ভিতরে খুলে গেল, তখন আমরা আবার অপারেশন করতে গেলে খুব জটিল হয়। অনেক সময় প্রশ্ন থাকে যে ঠোঁটের ফাঁকা অংশ বা কাটা থাকে, এর মাংসটা কোত্থেকে পাই আমরা? মাংসটা ওইখান থেকে আমরা তৈরি করে সেট করে নিই, ওইখান থেকে সেট করে নিই আমরা। মুখের ভিতরে বা তালু যদি ফাঁকা থাকে, বড় ফাঁকা থাকলে আমরা তালু দিয়ে তৈরি করে, আবার অনেক সময় তালু যদি মাংস কম হয়, তখন আমরা গাল থেকে মাংস নিয়ে ওইখানে বসাই, কিন্তু তার শরীরের অংশ দিয়ে তৈরি করি। তার শিশুর বডি থেকেই একটা অংশ, শুধু বডি অন্যখান থেকে না, মুখের ভিতর থেকে। কারণ এই শরীরের বলছি না একটু, এই জায়গাগুলো এত ইউনিক যে এটা শরীরে অন্য কোনোখান থেকে মাংস এটা বসানো যাবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা, পাওয়ার্ড বাই বিআরবি কেবলসের আজকের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।